জলপাইগুড়িতে দম্পতির রহস্য মৃত্যু তদন্ত। শনিবার 14 নম্বর ওয়ার্ডে বাড়িতে উদ্ধার হয় দম্পতির দেহ। পুলিশের দ্বারস্থ মৃত রেলকর্মীর পরিবার। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, তদন্তে কি উঠে এলো? দেখো, পুলিশ কিন্তু আলাদা করে তদন্ত করছে, পাশাপাশি পরিবার যে দাবি রেখেছে বা তাদের যে অভিযোগ রয়েছে সেই বিষয়টিকেও আলাদা করে খতিয়ে দেখছে পুলিশ। কারণ গোটা বিষয়টির উপর একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। গত শনিবার এই দম্পতি মৃতদেহ উদ্ধার হয়েছিল, অস্বাভাবিক মৃতদেহ, যেখানে দেখা যাচ্ছে যে স্বামীর সিলিন্ডার উপর ঝুলছেন এবং পাশে পড়ে রয়েছে স্ত্রীর মৃতদেহ। সেক্ষেত্রে যেটা পরিবারেরও মনে হয়েছিল এবং পুলিশের প্রাথমিক তদন্তে মনে হয়েছিল যে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে তার পরিবারের বক্তব্য যে দেখেছে রক্তের দাগ পাওয়া গেছে এবং সেগুলোকে কেউ মুছেছে, অর্থাৎ পুলিশ প্রশ্ন লাগে তার উপর দিয়ে কেউ সেটাকে মোছার চেষ্টা চালিয়েছে। পাশাপাশি স্বামীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ স্বামীকে কেউ আঘাত করেছে পেছন দিকে এবং যেভাবে রশিদে মৃত্যুদেহটি ঝুলেছিল তার পেছনেও একাধিক প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা। তারা তাদের সমস্ত পয়েন্টগুলো পুলিশের কাছে রেখেছে এবং পুলিশের কাছে এবং গোটা ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে পুলিশের যেটা বক্তব্য যে প্রথম দিন থেকে ঘটনা মৃত্যুদেহ উদ্ধারের পর থেকে তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের জন্য গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পাশাপাশি পরিবার যে দাবিগুলো চলছে, যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তার তদন্ত যাচ্ছে, সেটির বিষয়টাকেও আলাদা করে তদন্ত করে দেখা হবে। ধন্যবাদ শান্তনু। আমাকে সবাই বলতেছে ওকে মারছে মরে গেছে, কিন্তু এখন যেগুলো লুক ফল লুক গুলো দেখতেছি, যেগুলো প্রবলেম হচ্ছে সেটাতে আমি দেখে যাচ্ছি অনেকজন এসে আমাকে বলতেছে যে এটা দুজনকে সুসাইড করতে পারে না। এটার জন্য আমি চাই যে আমার এই দাদার থার্ড পার্সন হোক বা কি হয় বা নিজের দিকে মরছে বা দুজনকে মরছে আমরা জানি না, আমরা এটার জন্য ফুল তদন্ত চাই। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, প্রতিদিন রোগীর ভিড়। এমন একটা স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল। স্টাফ কোয়ার্টার্সের অবস্থা তো আরো খারাপ। বৃষ্টি হলেই জল চুঁইয়ে ঘরে ঢোকে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। এখানেই গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আশপাশের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা 10 বেডের স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এখানে রোগীর ভিড়। 2 জন চিকিৎসক রোগী দেখেন, নার্স 4 জন। এমন একটা স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল, দেওয়ালে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই 7টি স্টাফ কোয়ার্টার্স, প্রত্যেকটারই ছাদের জায়গায় জায়গায় ফাটল, তাই বাধা হয়েছে ত্রিপল। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ঘরে জল ঢোকে। চরম সমস্যায় চিকিৎসক এবং নার্সরা। স্থানীয় বিল্ডিং সংস্কারের দাবিতে সরব। সিস্টার থাকবে কি করে বলুন? যে নারকেল পাতার চাপাতে কি মানুষ থাকতে পারে? এত বর্ষাতে মানুষ থাকবে কি? আমরা যদি ডাক্তারবাবুকে ডাকতে আসি, ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে, পেপার পেতে শুয়ে আছে, তাহলে এখানে কি থাকা সম্ভব? প্রচুর জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, এ কি করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না। আমাদের আর্থিক অনটন প্রায় লোকেরই, সবাই মিলে যদি এই বিশেষ করে বিধায়ক যদি চেষ্টা করে আমাদের এই সমস্যার সমাধানটা করে, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্টাফে যারা থাকেন তাদের রুমগুলো প্রায় সব ত্রিপল দিয়ে ছায়া, ভিতরে হচ্ছে কি এসি চলছে কিন্তু ত্রিপল দিয়ে ছাওয়া, জল পড়ে। অঞ্চল থেকে ত্রিপল দিলে অনেক কোয়ার্টারে চাপানো আছে, অঞ্চল থেকে ত্রিপল দিয়ে রেখে। ডিএমও সাহেবকে কালকে আমরা পাঠিয়েছিলাম, ও ভিজিট করেছে। আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে যাবে। নার্সিং কোর্টের ছাদ নিয়ে একটু সমস্যা আছে, সেটা আমরা সাময়িক রিপেয়ার করবো। তবে একটা কথা এই প্রসঙ্গে বলি, গদামথুরায় 10 বেড থেকে 30 বেডের একটা স্যাংশন আমরা পেয়েছি। আমি খুব শীঘ্রই ওটা 10 বেড থেকে 30 বেড হয়ে যাবে, তখন কিন্তু নতুন করে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই তৈরি হবে। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবংয়ে কপালেশ্বরী নদীর উপর সেতু দীর্ঘদিন ধরেই বেহাল। সেখান দিয়ে প্রতিদিন ঝুঁকির যাতায়াত। এবার সেই জায়গাতেই তৈরি হবে নতুন সেতু। বরাদ্দ করা হয়েছে 1.5 কোটি টাকা। সবংয়ে তৈরি হবে নতুন সেতু, সেই কাজেরই উদ্বোধন হয়ে গেল।
পশ্চিম মেদিনীপুরের সবং 1 নম্বর ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে বয়ে গিয়েছে কপালেশ্বরী নদী। একদিকে দেবভোগ, আরেকদিকে তেমাথানি। দুদিকের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা এই সেতু। সেটাই দীর্ঘদিন ধরে বেহাল। সেতুর মাঝখান থেকে একটা অংশ ঝুলে গিয়েছে। রেলিংয়ের বেশ কয়েকটি জায়গাও ভাঙা। এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। বর্ষায় বিপদ বাড়ে, ফুঁসে ওঠে কপালেশ্বরী, ডুবে যায় সেতু। তখন যাতায়াত বন্ধ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সেতু সংস্কার অথবা নতুন সেতু তৈরি করে দিক প্রশাসন। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। শেষমেশ উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। 1.5 কোটি টাকা খরচে কপালেশ্বরী নদীর উপর তৈরি হবে নতুন সেতু। গত সোমবার সেই কাজের উদ্বোধন করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। জেলা পরিষদের একটা ব্রিজ সিপিএম এর আমলে তৈরি করেছিল। সেই ব্রিজটা 2007 সালে বন্যার তোড়ে ঝুলে ভেঙে যায়। স্কুলের ছেলেরা, মেয়েরা, হাসপাতালের রুগীরা যাতায়াত করছিল জীবনের ঝুঁকি নিয়ে। সেই বিবেচনা করে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ ব্রিজটির জন্য অর্থ মঞ্জুর করেছেন। এই ব্রিজ হলে আমরা সাধারণ মানুষরা খুব উপকৃত হব। আমাদের এই ব্রিজটাই সব থেকে মেন রাস্তা। এই ব্রিজ 2004 সাল থেকে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। এখন উদ্বোধনটা হলো, তাতে আমরা খুব খুশি। আমরা তো অনেক কষ্টে ছিলাম। যাই হোক, এখানে যে উদ্বোধনের মাফিক হয়েছে, যে নতুন পোল হবে, সেটা আমাদের অনেক ভালো হবে। এবং আমরা বৃষ্টির সময় অনেক হ্যারাসমেন্টে থাকি, এই গায়ে গোটা জলে ডুবে যায়। ব্রিজটা যেন একটু পাকাপোক্তভাবে বড় করে হয়। সবং থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতারির আগে ফার্ন রোডে যায় অভিযুক্ত মনোজিৎ এবং জায়েব। কি কারণে ফার্ন রোডে গিয়েছিল মনোজিৎরা? কেনই বা গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হয়েছিল মনোজিৎকে? তদন্তে পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এ নিয়ে তোলপাড়। গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার গ্রেফতারের আগে গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে যায় মনোজিৎ, সঙ্গে ছিল জায়েব। সন্ধ্যে 6:25 নাগাদ ফার্ন রোডের কাছে তাদের টাওয়ার লোকেশন পেয়েছে পুলিশ। কিন্তু কেন ফার্ন রোডে? কারো সঙ্গে কি দেখা করতে গিয়েছিল? মনোজিৎ কি বুঝে গিয়েছিল আর চেপে রাখা যাবে না? তাই কি কোনোভাবে বাঁচার চেষ্টা? বালিগঞ্জ স্টেশন থেকে 500-800 মিটার দূরে এই ফার্ন রোড, সেখানে তাদের গতিবিধি। সূত্রের দাবি, এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন জায়েব এবং মনোজিৎ। এসবের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছেন, ল কলেজের ছাত্রীকে নির্যাতনের সময় মনোজিৎ মিশ্রর মোবাইল ফোনে ভিডিও করা হয়। কিন্তু সেটা মনোজিৎ করেছে নাকি অন্য কেউ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ভিডিও করা একেবারে ছক কষে পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে নির্যাতিতার মুখ বন্ধ রাখা যায়। তারপরেও থানার সামনে ঘুরঘুর করছিল মনোজিৎ ও জায়েব। নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। কখনো কসবা থানার কাছে পার্কের সামনে ঘুরঘুর, কখনো আবার গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে মনোজিৎ এবং জায়েব। এখানেই শেষ নয়। বৃহস্পতিবার গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথাও বলে মনোজিৎ। কেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা মনোজিতের? কি কথা হয় দুজনের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। সাউথ ক্যালকাটা ল কলেজের ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা। আগে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু করে পুলিশ। 70-এর 1 নম্বর ধারায় গণধর্ষণ, 127-এর 2 নম্বর ধারায় আটকে রাখা, 3-এর 5 নম্বর ধারায় একই উদ্দেশ্যে ঘটানো অপরাধ। এই 3টি ধারার সঙ্গে আরো 6টি ধারা যুক্ত করল পুলিশ। 118-এর 1 নম্বর ধারায় অস্ত্র দিয়ে আঘাত, 77 নম্বর ধারায় যৌন নির্যাতনের সাক্ষী থাকা, 351-র 3 নম্বর ধারায় ষড়যন্ত্র, 140-এর 3 নম্বর ধারায় অপহরণ, 140-এর 4 নম্বর ধারায় জোর করে আটকে রেখে মারধর অথবা নির্যাতন এবং 142 নম্বর ধারায় ঘরের মধ্যে আটকে রাখা। এই সব অভিযোগেও এবার মামলা রুজু করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।